সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসাবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আফরোজ মিয়া, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি অনার্স সেকেন্ড ইয়ারের আজকের একটি কোর্স নিয়ে আলোচনা করব। কোর্সটি হচ্ছে সোশিও পলিটিক্যাল এন্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ 1947 to 71 PS 203। এই কোর্সের 6 পয়েন্ট মুভমেন্ট বা 6 দফা কর্মসূচি নিয়ে আমি আজকে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে 6 দফা কর্মসূচি হচ্ছে বাঙালি জাতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মুভমেন্ট। আমরা যদি এই 6 দফা কর্মসূচি নিয়ে আলোচনা করি, তাহলে আমরা শুরুতেই যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে ইংল্যান্ডের শাসনতন্ত্রে ম্যাগনা কার্টা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাগনা কার্টাকে ইংল্যান্ডের শাসনতন্ত্রে বাইবেলের মর্যাদা দেওয়া হয়। অনুরূপভাবে বাঙালির স্বাধীনতার ইতিহাসে 6 দফা কর্মসূচিকে বাঙালির বাছার দাবি হিসাবে অভিহিত করা হয়। আর এই যে 6 পয়েন্ট মুভমেন্ট, এই প্রোগ্রামের সাথে সবচেয়ে বেশি ওতপ্রোতভাবে জড়িত যে ব্যক্তিটির নাম আমরা উচ্চারণ করব, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে এই মহান নেতাকে স্মরণ করছি। শিক্ষার্থীবৃন্দ, 6 দফা কর্মসূচি প্রণয়নের একটা প্রেক্ষাপট আছে। আমরা জানি যে কোনো প্রেক্ষাপট ছাড়া কোনো আন্দোলন বা মুভমেন্ট সাধারণত পরিচালিত হয় না। তো এই যে 6 দফা কর্মসূচি বা 6 দফা 6 পয়েন্ট মুভমেন্ট, এটার একটা বিরাট ব্যাকগ্রাউন্ড আমাদের সামনে আছে। এই ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা 3টা ভাগে ভাগ করে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ তোমরা এই 3টা ভাগ এখানে উল্লেখ আছে। একটা হচ্ছে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমরা এই যে ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব, তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির যে শোষণ, বঞ্চনা, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এগুলা শুরু থেকেই তিনি লক্ষ্য করেছিলেন। বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে তিনি এগুলা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন এবং এগুলা থেকে কিভাবে বাঙালি জাতিকে উত্তরণ করা যায় তার জন্য তিনি বিভিন্নভাবে চিন্তা প্রচেষ্টা করতে থাকেন। তিনি যখন দেখলেন পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব পাকিস্তানের জনগণের উপরে পশ্চিম পাকিস্তানি শাসক চক্রের যে বিভিন্ন নিপীড়ন, নিষ্পেষণ, নির্যাতনের মাত্রা উত্তর বৃদ্ধি পেতে থাকে, তখন তিনি এর থেকে পরিত্রাণের জন্য একটা পন্থা বা একটা উপায় তিনি খুঁজতে থাকেন। তারই সূত্র ধরে কিন্তু এই 6 দফা কর্মসূচিকে তিনি উপস্থাপন করেন। 6 দফা কর্মসূচির ব্যাকগ্রাউন্ডকে আমরা যদি এই 3 ভাগে ভাগ করে আলোচনা করি, তাহলে প্রথমে যে সামাজিক প্রেক্ষাপট বা সোশ্যাল ব্যাকগ্রাউন্ড সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে এরকম যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান দুইটা আলাদা অঞ্চল। এই দুইটা আলাদা অঞ্চল নিয়ে কিন্তু একটা রাষ্ট্র গঠিত হয়েছে। শুধুমাত্র ইসলামকে কেন্দ্র করে এই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, বা আমি যদি আরো পরিষ্কারভাবে বলি যে শুধু ধর্মকে কেন্দ্র করে এই রাষ্ট্রটার সৃষ্টি হয়েছে। কারণ পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে পার্থক্য ছিল প্রায় 1200 মাইলের ব্যবধান, অর্থাৎ দূরত্ব ছিল 1200 মাইলের ব্যবধান। তারপরে পূর্ব পাকিস্তানের ভাষা, সংস্কৃতি, আচার আচরণ, তাদের নীতি নৈতিকতা সবকিছু ছিল পশ্চিম পাকিস্তান থেকে আলাদা। এখানকার যে সংস্কৃতি, এখানকার যে ভাষা, এটা পশ্চিম পাকিস্তানের সাথে কোনো অবস্থাতেই মিল ছিল না। আবার পশ্চিম পাকিস্তানের যে ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, আচার আচরণ সবকিছু ছিল পূর্ব পাকিস্তান থেকে আলাদা। দুটা ভিন্ন প্রেক্ষিত, দুইটা গোষ্ঠীর, সেই দুইটা প্রেক্ষিতকে শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে একত্রিত করে 1947 সনে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়।
কিন্তু পাকিস্তান সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা কিন্তু এই পূর্ব পাকিস্তানিদেরকে ভালোভাবে নিতে পারেনি। তারা বিভিন্নভাবে তাদের উপরে নিষ্পেষণ নির্যাতন চালিয়েছে। আমরা দেখি যে 1948 সনে শুরু হয় ভাষা নিয়ে ষড়যন্ত্র, এবং বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে চালু করার জন্য তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা চলতে থাকে। এবং এই প্রচেষ্টার বিপক্ষে আমরা যখন সোচ্চার হই, এদেশের মানুষ যখন সোচ্চার হয়, তখন দেখা যায় যে তারা অত্যাচার বা নিষ্পেষণ বা নির্যাতন শুরু করে। আমরা দেখি 1952 ভাষা আন্দোলনে আমাদের অনেক তাজা প্রাণের বিনিময়ে আমরা সেই 52 ভাষা আন্দোলনকে সাকসেস করেছি এবং রাষ্ট্রভাষা বাংলা হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। তো সেখান থেকে আমাদের একটা অসন্তোষ দানা বাঁধে, এবং সেই অসন্তোষ থেকেই কিন্তু এই 6 দফা কর্মসূচির উদ্ভব হয়েছে এক্সেন্সে বলা যায়। তারপরে যদি আমরা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করি, 1947 সনে যে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি হলো, এই রাষ্ট্র সৃষ্টি হয়েছে 1940 সনের লাহোর প্রস্তাবের ভিত্তিতে। কিন্তু মজার বিষয় হচ্ছে 1940 সনের লাহোর প্রস্তাবে ছিল, লাহোর প্রস্তাবের মূল বিষয়টা ছিল এরকম যে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো জন্য আলাদা আলাদা পৃথক পৃথক রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল 40 সনের লাহোর প্রস্তাব। কিন্তু পাকিস্তান সৃষ্টির সময় লাহোর প্রস্তাবের এই নীতি থেকে সরে এসে শুধুমাত্র ধর্মকে পুঁজি করে, ইসলামকে সামনে এনে পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে এক করে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়। ফলে এইখানেই আমাদের পূর্ব পাকিস্তানের জনগণ রাজনৈতিকভাবে মানে সাংঘাতিকভাবে নিপীড়নের শিকার হয়। আমরা আমাদের রাজনৈতিক অধিকার এখানেই হারিয়ে ফেলি। তারপরে আমরা দেখি যে 1951 সালে সংবিধান অনুযায়ী প্রাদেশিক নির্বাচন দেওয়ার কথা, কিন্তু শাসক চক্র অর্থাৎ পশ্চিম পাকিস্তানের শাসক চক্র তাদের নির্বাচনে ভরাডুবির ভয়ে এবং ষড়যন্ত্রের মাধ্যম হিসেবে তারা এই নির্বাচনকে না দিয়ে একটা টালবাহানা করতে থাকে, এবং এই নির্বাচনকে না দিয়ে তারা যেন অন্যভাবে সামনের দিকে এগোতে পারে সেই প্রচেষ্টা গ্রহণ করে। আমরা দেখি যে 1951 সালে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তারপরে যখন জোর দাবি ওঠে নির্বাচনে, আমরা যখন সোচ্চার, এদেশের মানুষ যখন আন্দোলন সংগ্রামে সোচ্চার নির্বাচনের জন্য, তখন শাসক চক্র বাধ্য হয়ে 1954 সালে নির্বাচন দিতে বাধ্য হয়। সেই নির্বাচনে আমরা দেখি যে যুক্ত ফ্রন্ট গঠন করা হয় আওয়ামী লীগের নেতৃত্বে, এবং যুক্ত ফ্রন্ট 97.5% ভোট নিয়ে যুক্ত ফ্রন্ট জয়লাভ করে এবং মুসলিম লীগের শোচনীয় পরাজয় হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে এই যুক্ত ফ্রন্ট বিজয় লাভ করার পরে একে ফজলুল হকের নেতৃত্বে যখন মন্ত্রিসভা গঠিত হয়, সেই মন্ত্রিসভা পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে মাত্র 15 দিন তারা ক্ষমতায় থাকতে সক্ষম হয়। 15 দিনের মাথায় কেন্দ্রীয় সরকার সেটা ভেঙে দেয় এবং নতুন ভাবে মন্ত্রিসভা গঠন করে। তাহলে এখানেও বাঙালিরা রাজনৈতিকভাবে একটা বিরাট ধাক্কা খায় এবং তারা তাদের অধিকার হারায়। এই যে অধিকার হারানোর বেদনা, সেই বেদনা থেকেই কিন্তু আমরা দেখি পরবর্তীকালে 6 দফা কর্মসূচির উদ্ভব হয়েছে। এবার আমরা যদি আলোচনা করি ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ অর্থনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপটটা ছিল আরো বেশি বেদনাদায়ক। আমরা দেখেছি যে শুরু থেকেই পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে নিষ্পীড়ন নিষ্পেষণ করেছে। আমরা দেখি যে পাকিস্তানের যে বৈদেশিক আয়, এই বৈদেশিক আয়ের 70% আয় আসতো পূর্ব পাকিস্তানের সম্পদ থেকে, কিন্তু পূর্ব পাকিস্তানের রাজকোষে মাত্র 25% অর্থ জমা হতো, বাকিটা চলে যেত পশ্চিম পাকিস্তানে। আরো মজার ব্যাপার হচ্ছে যে পাকিস্তানের উন্নয়নের জন্য যে বরাদ্দ দেওয়া হতো, সেই বরাদ্দের 20 থেকে 36% খরচ করা হতো, মাত্র 20 থেকে 36% খরচ করা হতো পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য, আর বাকি সমস্ত টাকাটা চলে যেত পশ্চিম পাকিস্তানের উন্নয়ন। এবং এই যে পশ্চিম পাকিস্তানের এই যে উন্নয়ন, এই উন্নয়নের সুবাদে তারা তাদের দেশে বিভিন্ন
শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে, আর শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে তাদের লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কিন্তু আমাদের দেশে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এবং কোনো ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি। ফলে আমরা এখানে অর্থনৈতিকভাবে ডিপ্রাইভ হয়েছি পশ্চিম পাকিস্তানের শাসক চক্রের হাত থেকে। এভাবেই দেখা যায় যে আরো বিভিন্ন ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তাদের যে নিপীড়ন, নিষ্পেষণ এবং বৈষম্যমূলক নীতি, এই বৈষম্যমূলক নীতি থেকে উত্তরণের জন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ৬ দফা কর্মসূচির সূচনা করেন। ৬ দফা কর্মসূচি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ৬ দফা কর্মসূচি পেশ করেন, অর্থাৎ ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে ৫ এবং ৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের একটা সম্মেলন অনুষ্ঠিত হয়, নিখিল পাকিস্তান বিরোধী দলের একটা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে বঙ্গবন্ধু ২১ সদস্য বিশিষ্ট পূর্ব পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব করেন। সেখানেই তিনি ৬ দফা কর্মসূচি পেশ করেন। ৬ দফা কর্মসূচি, তো ৬ দফা কর্মসূচি পেশ করার পূর্বে ৬ দফা কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট, সেটা আমরা একটু ব্যাখ্যা করব। সেটা হচ্ছে যে ১৯৬৫ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয়। সেপ্টেম্বর মাসে ১৭ দিন ব্যাপী একটা যুদ্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে সংগঠিত হয়। এই যুদ্ধের সময় পাকিস্তান ভারতের সাথে যখন বিভিন্ন বিরোধের কারণে যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন পূর্ব পাকিস্তানের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে পশ্চিম পাকিস্তানিরা কখনো কোনো চিন্তা করেনি। ১৭ দিন ব্যাপী যে যুদ্ধ সংগঠিত হলো, সেই যুদ্ধের পুরোটা সময় সম্পূর্ণভাবে অরক্ষিত ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের জনসাধারণের জানমাল কোনো কিছুই সেভ করার মতো কোনো কর্মসূচি পশ্চিম পাকিস্তানি কর্তৃপক্ষের ছিল না। ইভেন এটাও বলা হয় যে যদি ওই সময় ভারত মনে করতো যে আমাদেরকে, অর্থাৎ পূর্ব পাকিস্তানকে দখল করে নিবে, তাহলে এটা কোনো সমস্যাই ছিল না তাদের জন্য। অর্থাৎ তাদেরকে প্রটেক্ট করার মতন কোনো শক্তি বা কোনো বাহিনী এখানে ছিল না। এই জিনিসটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব গভীরভাবে অবজার্ভ করলেন। তিনি দেখলেন যে বাঙালিরা কত অসহায়। একটা যুদ্ধের সময়ও একটা জাতি, একটা দেশের একটা বৃহত্তর অংশকে সেভ করার মতন কোন কর্মসূচি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর ছিল না। এ থেকে তিনি সাংঘাতিকভাবে মর্মাহত হন এবং তিনি খুব ভালোভাবে উপলব্ধি করেন যে এই জাতির সুরক্ষার জন্য অবশ্যই গভীরভাবে চিন্তা করতে হবে। এবং এই যে নিরাপত্তাহীনতা, এই নিরাপত্তাহীনতাও কিন্তু ৬ দফা কর্মসূচির একটা বিরাট প্রেক্ষাপট। এবং এরই প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে অনেক ভেবে চিন্তে এই ৬ দফা আন্দোলনের সূচনা করেন। ৬ দফা আন্দোলন শুধু এই নিরাপত্তার চিন্তাই না, আমরা যদি ৬টা পয়েন্ট ব্যাখ্যা করি তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা পয়েন্টের মধ্যেই বাঙালির সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, নিরাপত্তার অধিকার, এমনকি ব্যবসা বাণিজ্য সহ সবকিছু এই ৬ দফার মধ্যে সন্নিবেশিত ছিল। অর্থাৎ এই ৬ দফার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটাই চেষ্টা করেছেন যে এদেশের জনসাধারণ, অর্থাৎ পূর্ব পাকিস্তানের জনসাধারণের মুক্তি কিভাবে সম্ভব হয়, এবং এই জন্যই ৬ দফাকে পূর্ব পাকিস্তানের জনগণের মুক্তির দাবি হিসেবে অভিহিত করা হয়। ৬ দফা কর্মসূচির আরো কিছু কারণ আছে, যে কারণে ৬ দফা কর্মসূচি আসলো। তার মধ্যে এখানে আমি কতগুলো পয়েন্ট উল্লেখ করেছি, তোমরা একটু খেয়াল করো। সেটা হচ্ছে জাতীয়তা বোধ সৃষ্টি, অর্থাৎ পূর্ব পাকিস্তানের, আমি যদি আরো পরিষ্কার করে বলি, বাঙালিদের মধ্যে যে জাতীয়তা বোধ, সেই জাতীয়তা বোধ থেকে কিন্তু ৬ দফা কর্মসূচি উদ্ভব হয়েছে। জাতীয়তা বোধ কিভাবে সৃষ্টি হয়েছে আমরা যদি একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে ১৯৪৭ সালে দেশ বিভাগের পর ধর্মের ভিত্তিতে যখন দেশ বিভক্ত হলো, তারপরেই আমরা দেখি যে সর্বপ্রথম আমাদের ভাষার উপর আঘাত আসলো এবং সেটা পশ্চিম পাকিস্তানিরা করলো, করে আমাদের যে অস্তিত্ব, অর্থাৎ অস্তিত্বের মধ্যে তারা নাড়া দিয়ে দিল। আমরা বাংলা ভাষায় কথা বলবো, তারা সেটা দিতে চাইল না। এ থেকে তাদের সাথে আমাদের একটা পার্থক্য আমরা এখানে লক্ষ্য করি। অর্থাৎ
তারা চাইলো বাংলা ভাষার পরিবর্তে আমরা যেন উর্দু ভাষায় কথা বলি। একটা জাতির অস্তিত্ব নিয়ে যখন ছিনিমিনি খেলা হয় তখন সেই জাতি কখনো নীরব থাকতে পারে না। এই ভাষার উপরে আঘাত করার ফলে আমরা সোচ্চার হলাম এবং ভাষা আন্দোলনের সূত্রপাত হলো। এই ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের জাতিসত্তা অর্থাৎ জাতীয়তা বোধ যেটা, সেটা খুব মানে প্রকটভাবে আমাদের মধ্যে জেগে উঠলো। তারপরে হচ্ছে অর্থনৈতিক স্বার্থ। আমরা দেখেছি যে পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে একটা বিস্তর পার্থক্য ছিল। অর্থাৎ পাকিস্তানের সমস্ত কর্মকাণ্ডের উপরে পশ্চিম পাকিস্তানি পুঁজিপতিদের একটা একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল। পূর্ব পাকিস্তানের যারা মধ্যবিত্ত শ্রেণী বা মধ্যবিত্ত ব্যবসায়ী শ্রেণী বা যারা বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিল তারা খুব একটা সুবিধা করতে পারতেছিল না এবং তাদেরকে খুব একটা সুবিধাও দিচ্ছিল না পশ্চিম পাকিস্তানিরা। ফলে তারা যে এদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে বিভিন্ন ভূমিকা পালন করবে সেই সুযোগ তারা পাচ্ছিল না। তারপরে আমরা দেখি যে কোটার বৈষম্য ছিল। কোটাতে আমরা দেখি যে বেসরকারি বেসামরিক চাকরির ক্ষেত্রে কোটা ছিল পশ্চিম পাকিস্তানিদের জন্য 95% আর আমাদের জন্য ছিল 5%। আর সরকার নিরাপত্তা বাহিনী অর্থাৎ প্রতিরক্ষা বাহিনীতে আমাদের কোটা ছিল 10% আর তাদের ছিল 90%। তো এই যে কোটা বৈষম্য, এটাও একটা বিরাট পার্থক্য। শিক্ষা ক্ষেত্রে তদ্রুপ পার্থক্য ছিল, চাকরির ক্ষেত্রে বৈষম্য ছিল, সাংস্কৃতিক বৈষম্য আমরা আগে উল্লেখ করেছি যে তাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি আলাদা ছিল এবং তারা কখনো বাঙালি সংস্কৃতিকে তারা মেনে নিতে পারেনি। তারপরে বাঙালিদেরকে বিভিন্নভাবে তারা অমর্যাদা করেছে, বাঙালি রবীন্দ্রসঙ্গীত নিয়ে তারা বিভিন্ন ধরনের কটূক্তি করেছে। এই সমস্ত কারণে আমরা আস্তে আস্তে আমাদের মধ্যে একটা প্রাদেশিক সাহিত্য শাসনের দাবি মাথাছড়া দিয়ে ওঠে এবং এই দাবির প্রেক্ষিতেই কিন্তু 6 দফা কর্মসূচি তৈরি হয়। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন এ সমস্ত বিষয় নিয়ে সোচ্চার হলেন তখন এককভাবে তিনি পূর্ব পাকিস্তানে তার নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটালেন। অর্থাৎ বাঙালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে একতাবদ্ধ হয়ে গেল যে কোনো অবস্থাতেই আমাদের অধিকার আদায় করতে হবে এবং সেই অধিকার আদায়ের প্রচেষ্টা থেকেই 6 দফা কর্মসূচি প্রণয়ন করা হয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা জিনিস আরেকটু পরিষ্কার করতে চাই যে 6 দফা কর্মসূচি যখন প্রণয়ন করা হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 6 দফা কর্মসূচি প্রণয়ন করেন, তার পূর্বে আমরা জানি যে 65 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধ 17 দিন ব্যাপী ছিল এবং সেই যুদ্ধের অবসানের জন্য ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে একটা চুক্তি হয়েছিল যেটাকে আমরা তাশকন্দ চুক্তি বলি। সেই তাশকন্দ চুক্তিতে কিভাবে এই যুদ্ধ এবং যুদ্ধ পরিস্থিতি থেকে বের হয়ে আসা যায় সেটা নিয়ে তারা একটা চুক্তি করেছে। সেই চুক্তির বিভিন্ন বিষয়াদি আলোচনা করে কিভাবে এই যুদ্ধের পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যায় সেটার জন্যই কিন্তু পশ্চিম পাকিস্তানের লাহোরে একটা সম্মেলন ডাকা হয় এবং সেই সম্মেলনে 700 প্রতিনিধিকে ইনভাইট করে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে পূর্ব পাকিস্তানের মাত্র 21 জন প্রতিনিধি 21 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি দল অংশগ্রহণ করে এবং সেই 21 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সেখানে অংশগ্রহণ করলেন, সে অংশগ্রহণ করে ওইখানকার সম্মেলনের মূল বিষয়টা ছিল যে তাশকন্দ চুক্তি যুদ্ধ পরিস্থিতি থেকে বের হয়ে কিভাবে শান্তিপূর্ণ অবস্থানে এসে যায় তার পন্থা খোঁজা এবং সেই পন্থা খোঁজার জন্যই তাশকন্দ সম্মেলন ডাকা হলো, মানে বিরোধী দলের যে সম্মেলন ডাকা হলো। কিন্তু মজার বিষয় হচ্ছে যে বঙ্গবন্ধু এই তাশকন্দ চুক্তির যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে সেটার থেকেও বেশি গুরুত্ব দিয়েছিলেন এই 6 দফা কর্মসূচিতে এবং এই 6 দফা কর্মসূচি ওখানকার আলোচ্য সূচি ছিল না, কিন্তু বঙ্গবন্ধু এক প্রকার জোর করেই তিনি তার এই অধিকারের প্রশ্নে, বাঙালির অধিকারের প্রশ্নে তিনি তার এই 6 দফা কর্মসূচি সেখানে উত্থাপন করেন এবং এই 6 দফা কর্মসূচি উত্থাপন করার মধ্য দিয়ে একটা জিনিস পরিষ্কার হলো, সেটা হচ্ছে যে পশ্চিম পাকিস্তানিরা বুঝে গেল
যে পূর্ব পাকিস্তানের জনগণ বসেনি এবং তারা সাংঘাতিকভাবে বিরক্ত হলো, বঙ্গবন্ধুর উপরে বিরক্ত হলো, দেশের মানুষের উপরে বিরক্ত হলো। কিন্তু বিরক্ত হলে কি হবে, বঙ্গবন্ধু বসেনি। বঙ্গবন্ধুর যে অবিসংবাদিত নেতৃত্ব, সেই নেতৃত্ব দেশের জনগণকে উদ্বুদ্ধ করেছে, তার অধিকার আন্দোলনে, তার স্বাধিকার আন্দোলনের দিকে উদ্বুদ্ধ করেছে। এবং পশ্চিম পাকিস্তান থেকে ফেরত এসে বঙ্গবন্ধু বিভিন্ন ভাবে এই 6 দফা কর্মসূচির বিভিন্ন বিষয়াদি নিয়ে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করলেন, বিভিন্ন সভা সমিতির মাধ্যমে দেশব্যাপী যখন প্রচার করলেন, তখন এই 6 দফা হয়ে উঠলো বাঙালি জাতির একটা আন্দোলনের প্রধান ইস্যু। এবং সেই ইস্যুতে যখন বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে গেল, তখন 6 দফা আন্দোলন একটা বিস্ফোরিত আন্দোলনে রূপান্তরিত হল। এবার আমরা এই 6 দফা কর্মসূচিতে কি কি দফা ছিল সেটা নিয়ে আলোচনা করব। প্রথম দফাতে ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান হবে একটি যুক্তরাষ্ট্র সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষভাবে নির্বাচিত আইন পরিষদের প্রাধান্য সহ সংসদীয় পদ্ধতির সরকার গঠন করতে হবে। এখানে এটা খুবই পরিষ্কার যে লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, কিন্তু লাহোর প্রস্তাবের মূল নীতিগুলা মানা হয়নি পাকিস্তান সৃষ্টির সময়। এবং না মানার কারণে এই আমাদের পূর্ব পাকিস্তানের জনসাধারণ রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে নিষ্পীষণ, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছিল। এটার থেকে বের হয়ে আসার জন্য লাহোর প্রস্তাবের ভিত্তিতেই পাকিস্তানকে একটা সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তনের কথা এখানে বলা হলো। দ্বিতীয় দফায় বৈদেশিক সম্পর্ক, প্রতিরক্ষা ছাড়া সকল বিষয় অঙ্গরাজ্য প্রদেশের হাতে অর্পিত থাকবে। উল্লেখিত দুটি বিষয়ের ক্ষমতা থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। উল্লেখিত দুটি বিষয় অর্থাৎ বৈদেশিক সম্পর্ক, প্রতিরক্ষা, এই দুইটা বিষয় থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে, আর বাকি সবগুলা থাকবে অঙ্গরাজ্যের হাতে। এর অর্থ হচ্ছে যে অঙ্গরাজ্য যদি সত্যিকার অর্থে একটা ফেডারেল সিস্টেমের সরকার হয়, তাহলে অবশ্যই সেখানে ক্ষমতার ভাগাভাগি থাকবে এবং এই বিষয়টা এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। তৃতীয় দফায় আছে পাকিস্তানের দুটি অঞ্চলের জন্য পৃথক অবাধে বিনিময়যোগ্য মুদ্রা প্রবর্তন করতে হবে, অথবা সারা দেশে একটি মুদ্রা প্রচলিত থাকবে। এক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের মূলধন পাচার রোধের কার্যকরী প্রক্রিয়া থাকতে হবে। আমরা আগেই উল্লেখ করেছি যে পশ্চিম পাকিস্তানি শাসক চক্র সবসময় পূর্ব পাকিস্তানের সম্পদ, টাকা পয়সা সবকিছু পাচার করে নিয়ে যেত। অর্থাৎ কোনো না কোনো ভাবে এদেশের সম্পদ, এদেশের অর্থ পশ্চিম পাকিস্তানে পাচার হয়ে যেত। এই পাচার রোধ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দফার সন্নিবেশ করেন। অর্থাৎ পাকিস্তানের যে মুদ্রা, এই মুদ্রা ব্যবস্থাটা এরকম হওয়া উচিত যে দুই অঞ্চলের জন্য দুইটা মুদ্রা থাকবে এবং এই দুইটা মুদ্রার জন্য দুই অঞ্চলে দুইটা আলাদা স্টেট ব্যাংক থাকবে। অর্থাৎ মুদ্রা দুইটা আলাদা আলাদা ব্যাংকে জমা হবে, অথবা দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে। তবে একই মুদ্রা থাকলেও এটার একটা হিসাব রাখতে হবে, পূর্ব পাকিস্তানের মুদ্রা এবং পশ্চিম পাকিস্তানের মুদ্রার আলাদা আলাদা হিসাব রাখতে হবে। এবং এই জন্য একটা ফেডারেল কেন্দ্রীয় ব্যাংক থাকবে এবং দুই অঞ্চলের জন্য দুইটা রিজার্ভ ব্যাংক থাকবে। অর্থাৎ দুই অঞ্চলের দুইটা রিজার্ভ ব্যাংক থাকবে এবং এই রিজার্ভ ব্যাংকে এই দুই অঞ্চলের মুদ্রা সংরক্ষিত থাকবে। অর্থাৎ হিসাবটা যেন পরিষ্কার হয়, এটাই ছিল এই দফার মূল কথা। তারপরে চতুর্থ দফায় আমরা দেখি অঙ্গরাজ্য বা প্রদেশগুলোর কর বা শুল্ক ধার্য করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে অঙ্গরাজ্যগুলা তাদের চাহিদা অনুযায়ী তাদের কোথায় কি ধরনের উন্নয়ন প্রোগ্রাম আছে, কোথায় কি খরচ করতে হবে, কোথায় কি উন্নয়ন ঘটাতে হবে, এগুলোর জন্য তাদের যে বিভিন্ন ধরনের অর্থের প্রয়োজন, সেই অর্থ আসবে কর বা শুল্ক থেকে। এই কর বা শুল্ক ধার্য করার ক্ষমতাটা থাকতে হবে আঞ্চলিক সরকারের হাতে। এর অর্থ হচ্ছে যে আঞ্চলিক সরকার জনসাধারণের ক্ষমতা এবং চাহিদা বুঝে কর ধার্য করবে এবং কর আদায় করবে। এতে কোনো ধরনের নিষ্পেষণ হবে না, কোনো ধরনের বোঝা তৈরি হবে না। এটাই এ দফার মূল কথা। 5 নম্বর দফায় বলা হয়েছে পাকিস্তানের দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা অর্জনের পৃথক হিসাব রাখতে হবে। এখানে যে জিনিসটা পরিষ্কার সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে বৈদেশিক মুদ্রা, পাকিস্তানের যে বৈদেশিক মুদ্রা 70% বৈদেশিক মুদ্রা অর্জন হতো পূর্ব পাকিস্তানের সম্পদ থেকে, কিন্তু খরচ করার সময় দেখা গেছে যে 25% টাকা পূর্ব পাকিস্তানের রাজকোষে থাকতো আর বাকি সবটাই পশ্চিম পাকিস্তানে পাচার হয়ে যেত।
এই পাচার হওয়ার কারণে পূর্ব পাকিস্তানের কোনো ডেভেলপমেন্ট হয়নি, পশ্চিম পাকিস্তানের উত্তর শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছিল। এরকম একটা পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বৈদেশিক মুদ্রা অর্জনের বিষয়টা সামনে নিয়ে আসেন এবং বৈদেশিক মুদ্রার যে যে দুইটা অঞ্চলের যে বৈদেশিক মুদ্রা আলাদা আলাদা ভাবে হিসাব করে তারপর বৈদেশিক মুদ্রা সংরক্ষণের জন্য তিনি একটা দফা এখানে সন্নিবেশ করলেন। এবং আরো একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন আঞ্চলিক সরকার বিদেশে বাণিজ্য প্রতিনিধি প্রেরণ এবং যে কোনো চুক্তি সম্পাদন করতে পারবে, এই ক্ষমতাটা আঞ্চলিক সরকার হাতে দিতে হবে। এতে করে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হবে, এটাই ছিল এই দফার মূল বিষয়। আর ষষ্ঠ দফায় বলা হয়েছে যে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গরাজ্যগুলো আধা সামরিক বাহিনী গড়ে তুলতে পারবে, এইখানে এই দফাটা সন্নিবেশিত হবে। অর্থাৎ 1965 সালের পাক ভারত যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান যে নিরাপত্তাহীনতায় ভুগছিল, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থার কোনো ব্যবস্থাই ছিল না, সেইটা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেক আঞ্চলিক রাজ্যগুলোর জন্য আধা সামরিক বাহিনী বা প্যারামিলিশিয়া বাহিনী গঠনের প্রস্তাব এই 6 দফায় উত্থাপন করলেন। এবার আমরা আলোচনা করব এই 6 দফা কর্মসূচি উপস্থাপনের পরে পাকিস্তানিদের প্রতিক্রিয়া কি ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন লাহোরের সম্মেলনে 6 দফা কর্মসূচি উত্থাপন করলেন, তখন পশ্চিম পাকিস্তানি শাসক বর্গ তারা মানে আশ্চর্য হয়ে গেলেন। অর্থাৎ তারা ভাবতেও পারে না যে এত সাহসিকতা নিয়ে, এত উদ্দীপনা নিয়ে বঙ্গবন্ধু এরকম 6 দফা উত্থাপন করবেন, যদিও ওই সম্মেলনে এটা কোনো কর্মসূচি ছিল না। কিন্তু বঙ্গবন্ধুর চিন্তা এবং চেতনা মধ্যে একটাই ছিল, সেটা হচ্ছে যে এই 6 দফা উত্থাপন করা, অর্থাৎ বাঙালির বাঁচার দাবিকে তিনি উত্থাপন করবেন এবং সেটাকে তিনি প্রতিষ্ঠিত করবেন, এটাই ছিল তার মূল মন্ত্র। এবং এই পয়েন্ট অফ ভিউ থেকেই কিন্তু তিনি তার বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেন। তো এই 6 দফা উত্থাপনের পর আমরা দেখি যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়া দেখানো হয়। পশ্চিম পাকিস্তানিরা এটাকে পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে এবং তারা বলে যে বঙ্গবন্ধু শেখ মুজিব ভারতীয়দের প্ররোচনায় পাকিস্তানকে কিভাবে খণ্ড বিচ্ছিন্ন করা যায় তার একটা কর্মসূচি নিয়ে তিনি এসেছেন এবং এই ঠুনকো অজুহাতে তাকে গ্রেপ্তারের চিন্তা করতে থাকে। তারপরে অনেকে এটাকে হিন্দুত্বের তকমা লাগিয়ে দেন, অর্থাৎ এটা হিন্দুত্বের যে বিভিন্ন চিন্তা ভাবনা সেটা এখানে ইন্ট্রোডিউস করার জন্যই এই 6 দফা কর্মসূচি এখানে উত্থাপন করা হয়। তারপর আইয়ুব খান বঙ্গবন্ধুকে হুমকি দিলেন এবং এর থেকে সরে আসার জন্য বিভিন্নভাবে তাড়া দিলেন। আর পাকিস্তান সরকার সংবাদ প্রচারের উপর কড়াকড়ি আরোপ করলো যাতে 6 দফা কর্মসূচি ভালোভাবে স্প্রেড না হয়। আর শাসক শ্রেণী বিভিন্নভাবে তাদেরকে ভয় দেখাতে শুরু করে এবং সর্বশেষ বঙ্গবন্ধুকে কনভিক্টেড করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। তো এই হচ্ছে মোটামুটি পাকিস্তানিদের প্রতিক্রিয়া। আর সর্বশেষ পূর্ব পাকিস্তানের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ছিল তারাও বিভিন্ন ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে। আমরা দেখি যে ন্যাপ একটা রাজনৈতিক দল ছিল যেটা যুক্তফ্রন্টে যুক্ত ছিল, সেই ন্যাপ বলল যে এটা একটা ষড়যন্ত্র এবং এটা কোনোভাবে এটার সাথে একমত হওয়া যায় না। বঙ্গবন্ধু যেখানে বললেন যে প্রতিরক্ষা ও পররাষ্ট্র শুধু থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে, ন্যাপ বলল সেখানে যে না, অর্থ কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে। এতে করে দেখা যায় যে বঙ্গবন্ধুর 6 দফার যে মূল উদ্দেশ্য সেটা ভুলুণ্ঠিত হয়ে যাবে। এখানে ন্যাপের এই প্রতিক্রিয়াটা মানে বঙ্গবন্ধু আসলে মেনে নিতে পারেননি। তাছাড়া আরো কিছু নেজামে ইসলাম বলল যে এটা হচ্ছে সিআইএ এর ষড়যন্ত্র এবং সিআইএ এর ষড়যন্ত্রের কারণে এটা কোনো কর্মসূচি হতে পারে না। এইভাবে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্নভাবে এটা সমালোচনা করলো। কিন্তু সর্বশেষ যে জিনিসটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে 6 দফা কর্মসূচি ছিল একটা আন্দোলন, যে আন্দোলনের পেছনে ছিল বাঙালি জাতির মুক্তি, বাঙালির অধিকার
পাওয়া বাঙালির অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার পুনরুদ্ধার করা, এবং এই পুনরুদ্ধারের কর্মসূচি হিসাবে 6 দফা কর্মসূচি ছিল একটি গুরুত্বপূর্ণ মুভমেন্ট বা আন্দোলন। 6 দফার গুরুত্বে আমরা এটুকুই বলতে পারি যে 6 দফা কর্মসূচির মধ্য দিয়ে আমরা একটা জিনিস উপলব্ধি করি যে বাঙালি জাতি তার স্বাধিকারের জন্য, তার অধিকারের জন্য অত্যন্ত সচেতন হয়ে ওঠে, এবং এই সচেতনতা থেকেই পরবর্তীতে পূর্ব পাকিস্তানে দেখা যায় যে 6 দফার পক্ষে বিরাট জোয়ার চলে আসে এবং জনসাধারণ বঙ্গবন্ধুর একক নেতৃত্বে এগিয়ে আসে, এবং বঙ্গবন্ধু যেখানেই তার 6 দফা কর্মসূচি নিয়ে হাজির হয়েছেন সেখানেই তিনি বিপুল সাড়া পেয়েছেন, এবং এই 6 দফাকে কেন্দ্র করেই পরবর্তীতে দেখা যায় যে আইয়ুব খান তার গদিতে টালমাটাল অবস্থায় চলে আসেন, এবং সর্বশেষ যখন আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হলো, জনসাধারণ, পূর্ব পাকিস্তানের জনসাধারণ গভীরভাবে এটাকে উপলব্ধি করে এটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং বঙ্গবন্ধুকে নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন শুরু করে। এবং আন্দোলনের অবস্থাটা এরকম দাঁড়ায় যে 1969 যখন গণ অভ্যুত্থান শুরু হয়, এই গণ অভ্যুত্থানের প্রকোপ এত বেশি হয় যে শেষ পর্যন্ত পাকিস্তান আইয়ুব খান, ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি ক্ষমতা থেকে বিদায় নেন এবং বঙ্গবন্ধুকে বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হন। এই হচ্ছে মোটামুটি 6 দফার গুরুত্ব, এবং এই 6 দফাকে কেন্দ্র করে পরবর্তীতে 1970 যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, এবং সর্বশেষ 1971 সালে যে মুক্তিযুদ্ধ শুরু হয়, সেই মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর একক নেতৃত্বে, একদম সক্রিয় নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং আমরা আমাদের স্বাধীনতার সূর্য ছিনিয়ে নিয়ে আসি। এই 6 দফা কর্মসূচির মধ্য দিয়েই কিন্তু বাঙালি জাতি তার স্বাধিকার আন্দোলনের দিকে দাবিয়ে যায় এবং সর্বশেষ 1971 সালে বিজয় অর্জন করে নিয়ে আসে, এবং আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে পরিচিত হই। তো এই যে 6 দফা, এই 6 দফা আমাদের জাতীয় চেতনা বিকাশের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। অর্থাৎ এই 6 দফার মধ্য দিয়ে আমরা বাঙালি জাতি তার জাতীয় চেতনা বিকাশের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, এই বিষয়টা পরিষ্কার হয়ে যায়, এবং এর মধ্য দিয়েই কিন্তু আমরা পরবর্তীতে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ যে পৃথিবীর মানচিত্রে অঙ্কিত হয় সেটা আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। কাজে এই 6 দফা হচ্ছে একটা যুগান্তকারী মুভমেন্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনে যতগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছেন, 6 দফা হচ্ছে তার মধ্যে অন্যতম। এই 6 দফাই হচ্ছে আমাদের জাতীয় চেতনার একটা সূত্রপাত। জাতীয় চেতনাকে বৃদ্ধি করার জন্য, আমাদের বাঙালি জাতীয়তাবাদকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য 6 দফা একটা যুগান্তকারী মুভমেন্ট। এতক্ষণ আমরা 6 দফার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। তো শিক্ষার্থী বৃন্দ, তোমরা এই 6 দফার উপরে যদি বই পড়তে হয় তাহলে আমি 2টা বইয়ের রেফারেন্স এখানে দিয়েছি। একটা হচ্ছে প্রফেসর রনক জাহানের পাকিস্তান ফেলিওর ইন ন্যাশনাল ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে ডক্টর আব্দুল ওয়াদুদ ভুঁইয়ার বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন। এই 2টা বই ছাড়াও তোমরা আরো অনেক বই বাজারে আছে, সেগুলো পড়তে পারো। এই 2টা বই পড়লে তোমরা মোটামুটি চুম্বক আকারে অনেক জিনিস পেয়ে যাবে, আর বাকিগুলা তোমরা তোমাদের চিন্তা ভাবনা থেকে পড়ে নেবে। আশা করি তোমরা এই ব্যাপারে সজাগ থাকবে এবং 6 দফার উপরে একটা যে কোনো ধরনের প্রশ্ন আসুক তোমরা সহজভাবে, সাবলীলভাবে উত্তর উপস্থাপন করতে পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ সহায় হন।